আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। তো আজকের ভিডিওটা মেইনলি সেকেন্ড টাইমারদের জন্য। যে একজন সেকেন্ড টাইমারের টার্গেট কি হওয়া উচিত? তোমার কি মেডিকেল টার্গেট হওয়া উচিত? না তোমার ভার্সিটি টার্গেট হওয়া উচিত? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে অ্যাকচুয়ালি কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট, কিছু প্র্যাকটিক্যাল সিনারিও তুলে ধরবো। যাতে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ইজিলি ডিসিশন নিতে পারো যে তুমি কোনটার টার্গেট নিয়ে অ্যাডমিশনের পড়াশোনাটা শুরু করবা। বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমার যারা আছো তাদেরকে নিয়ে বলার কিছু নেই, কারণ একজন সেকেন্ড টাইমারের দুঃখ, একজন সেকেন্ড টাইমারের কষ্ট শুধুমাত্র একজন সেকেন্ড টাইমারই বুঝতে পারবে। সেই পুরানো বইগুলোকে রিভিশন দেওয়া, সেই পুরানো ট্রিক্সগুলোকে মুখস্থ করা, সেই পুরানো টাইপগুলোকে রিভিশন দেওয়া, যেখানে তোমার ব্যাচমেট লেভেলমেট যারা আছে তারা কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতেছে, সেইখানে তুমি সেই এইচএসসি বইগুলোকেই আবার পুনরায় রিভিশন দিতেছ। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলার কিছু নেই, আমরা যতই তোমাকে সিম্পিথি দেখাই না কেন যে সেকেন্ড টাইমার হয়েছ, ভালো করে প্রিপারেশন নাও, প্রিভিয়াসে যে ভুলগুলো করছো সেই ভুলগুলোকে শুধরায় নাও, তাহলে তুমি ভালো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি না, যে তোমরা যারা সেকেন্ড টাইম আসছো তোমাদের দুঃখ কষ্টগুলো শুধুমাত্র তোমরাই বুঝতে পারবে না। তুমি ঘর থেকে বাইরে হইতে পারতেছো, কারণ ঘর থেকে বাইরে হলে সেই একই কোশ্চেন যে বাবা কোন পাবলিক ভার্সিটিতে চান্স পাইছো, তো এই কোশ্চেনের জবাব দেওয়ার মতো অ্যান্সার কিন্তু তোমার কাছে নাই। তো বেশি কথা না বললে আজকের আমাদের যে গাইডলাইন সেশনটা সেটা শুরু করে দিতেছি। তো শুরুতেই আমি বলে রাখতেছি, তোমাদের কাউকে কিন্তু ডিমোটিভেটেড করার উদ্দেশ্য আমার না। আমি জাস্ট তোমাদের সামনে কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট তুলে ধরবো যাতে তোমরা ইজিলি ডিসিশনটা নিতে পারো। বুঝতে পারছো? তো শুরু করতেছি আজকে আমাদের যে সেশনটা সেটা। তো দেখো, শুরুতেই আমি বলে রাখি, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তার ম্যাক্সিমাম কেন সেকেন্ড টাইমার হও জানো? কারণ তোমাদের ম্যাক্সিমামের টার্গেট থাকে, তোমরা ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে থাকো মেডিকেল বেসড, যার কারণে তোমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো সেখানে ভালো একটা রেজাল্ট পারফর্ম করতে পারো না, এবং যখন তোমরা পরবর্তীতে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো দাও সেখানেও কিন্তু ভালো একটা রেজাল্ট পারফর্ম করতে পারো না, কারণ তোমাদের প্রিপারেশনটাই থাকে কিন্তু মেডিকেল বেসড। যার কারণে আলটিমেটলি তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তো দেখো, তোমরা যারা সেকেন্ড টাইমার আসছো তাদের কখন মেডিকেলের টার্গেট নেওয়া উচিত জানো? যখন তোমার অ্যাকচুয়ালি প্রিপারেশনটা থাকবে ডক্টর হওয়া, বা অ্যাকচুয়ালি প্রিপারেশনটা থাকবে যে তুমি মেডিকেলে পড়াশোনা করবা এরকম। যখন তুমি এইচএসসি পরীক্ষাটা দিছো, অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করছো, তো তখন তো তোমার একটা টার্গেট ছিল। তো তোমার টার্গেট যদি তখন থেকে থাকে যে আমি মেডিকেল ছাড়া অন্য কোনো ভার্সিটিতে পড়বো না, তখন তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তুমি অবশ্যই সেটা টার্গেট নিয়ে এবার পড়াশোনাটা শুরু করো, তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট পারফর্ম করবা। তো দেখো, এটাকে যাচাই করবা কেমনে? তুমি তো প্রিভিয়াসে যে মেডিকেলে ভর্তি পরীক্ষা সেটা দিছো, তো সেখানে কিছু না কিছু র্যাঙ্ক কিন্তু তোমার আসছে। তো তোমার র্যাঙ্ক যদি প্রিভিয়াসে তোমার র্যাঙ্ক যদি 7,000 থেকে 10,000-এর মধ্যে হয়ে থাকে, 7,000 থেকে 10,000-এর মধ্যে হয়ে থাকে, আমি বলবো যে তুমি প্রিভিয়াসে যে ভুলগুলো করছো এইগুলোকে শুধরায় নাও, তোমার ফোকাসটাকে সম্পূর্ণভাবে মেডিকেলের দিকে দাও। তোমার এই বছরের র্যাঙ্ক মিনিমাম 1 থেকে 2,000-এর মধ্যে থাকবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তোমার এই বছরের র্যাঙ্ক 1 থেকে 2,000-এর মধ্যে থাকবে, কারণ তুমি কিন্তু প্রথমেই মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার অংশগ্রহণ করছো, তো তোমার কিন্তু অভিজ্ঞতা আছে। বুঝতে পারছো? তো তুমি এটা আরেকভাবে যাচাই করতে পারো। যখন তোমার মেডিকেলে প্রাপ্ত মার্কটা, মানে প্রথমে যেই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল যেই মার্কটা, সেটা যদি কাট মার্কের আশেপাশে হয়ে থাকে, ধরো আমি যদি বলতে চাই যে প্রিভিয়াসে ধরো মেডিকেলের কাট মার্ক ছিল 75, তো তুমি সেখানে পাইছো মনে করো 72, মানে 2-3 মার্কের জন্য তুমি মেডিকেলে চান্স পাও নাই। তো এইরকম যদি হয়ে থাকে যে 2-3 মার্কের জন্য চান্স পাও নাই, বা সামহাও 5-6 মার্কের জন্য চান্স পাও নাই, তা আমি বলবো তুমি এইবার ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে যেই জিনিসগুলো প্রিভিয়াসে ভুল করছো সেই ভুলগুলোকে ফাইন্ড আউট করে ভালো করে প্রিপারেশন নাও, তুমি অবশ্যই এবার তোমার যে কোনো একটা পাবলিক মেডিকেলের চান্স আসবেই, পাবলিক মেডিকেলে একটা সিট পাইবাই তুমি। বুঝতে পারছো? আর আদারওয়াইজ যারা সেকেন্ড টাইমার আসছো, যে এইচএসসিতে ভালো করে পড়াশোনা করো নাই বা অ্যাডমিশন সময়টা প্রপারলি কাজে লাগাতে পারো না, যার কারণে তোমাদের সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হইতেছে, তাদেরকে আমরা বলবো যে তোমার পেশন যদি না হয়ে থাকে, যে তুমি মেডিকেলের মানে পেশন না হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই ভার্সিটির প্রিপারেশনটা শুরু করে দাও। চোখ বন্ধ করে তুমি ভার্সিটির প্রিপারেশনটা শুরু করে দাও। কারণ ভার্সিটির প্রিপারেশন নিলে কি হবে? কারণ তোমার কাছে কিন্তু অনেকগুলো অপশন আছে। তুমি নিজের যেই বিভাগটা আছে সেই বিভাগের যে সাবজেক্টগুলো সেগুলোতে তো পড়ার সুযোগ পাইতেছই। তাছাড়া কিন্তু তুমি বিভাগ পরিবর্তনের একটা সুযোগ পাইতেছো। তো আল্টিমেটলি তুমি যদি ভার্সিটি টার্গেট নিয়ে পড়াশোনাটা শুরু করো, অ্যাডমিশনের পড়াশোনা, তে আমি গ্যারান্টি দিতেছি এতগুলা যে পাবলিক ভার্সিটি আছে, তুমি একটা ভালো ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টের চান্স পাবাই।
বুঝতে পারছো? এখন আসো 3 নাম্বার পয়েন্ট আর যদি কথা বলি যে সিলেবাস। তো তোমরা জানো মেডিকেলে ভর্তি পরীক্ষা কিন্তু সবসময় ফুল সিলেবাসের উপর অনুষ্ঠিত হয়। তো এইবার কিন্তু এইচএসসি পরীক্ষাটা হাফ সিলেবাসের উপর অনুষ্ঠিত হয়েছে। তাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কি ফুল সিলেবাসের উপর অনুষ্ঠিত হইবে। তো আমি যদি বলতে চাই তোমরা অনেকেই বলবা যে ভাইয়া 80% কোয়েশ্চেন তো হাফ সিলেবাস থেকে আসে, বাকি 20% কোয়েশ্চেন তো ফুল সিলেবাস থেকে আসে। তো তা যতই 20% কোয়েশ্চেন আসুক তোমার কিন্তু সম্পূর্ণ বইয়ের উপর একটা ভালো একটা ধারণা, ভালো একটা আইডিয়া থাকতে হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা মার্ক ম্যাটার করে মেডিকেলের ক্ষেত্রে। বুঝছো কি বোঝাবে? তো সেই ক্ষেত্রে মেডিকেলের সিলেবাসটা কিন্তু ফুল সিলেবাস থাকে। তো এই শর্ট সময়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা এবার সম্ভবত নভেম্বর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। যদি বড়জোর ১ মাস পিছাতে পারে মানে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে ২ থেকে ৩ মাস মাত্র সময় আছে। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে ফুল সিলেবাস পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া কিন্তু একটু টাফের বিষয়। বুঝতে পারছো? কিন্তু আদারওয়াইজ দেখো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো যদি ভার্সিটির টার্গেটটা নাও, ভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু হাফ সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে এবং যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার এগুলো কিন্তু মেডিকেলের পরেই অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম মেডিকেল ভর্তি পরীক্ষাটাই অনুষ্ঠিত হয়। দেন কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো হয়ে থাকে। তো দেখো একে তো এটা হাফ সিলেবাসের উপর আ পরীক্ষাটা হইতেছে। তো তোমার কাছে কিন্তু এনাফ টাইম থাকতেছে। তুমি যে কয়টা অধ্যায় সিলেবাসে আছে হাফ সিলেবাসে সেইটা যদি ভালো করে এই কয়েক মাসে ভালো করে শেষ দিতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাইবা, এটা লিখে রাখো। বুঝতে পারছো? দেন আসো টাইম। সেই কথাটাই আর কি মেডিকেলে ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে অনুষ্ঠিত হয় তো সেই ক্ষেত্রে কিন্তু টাইম খুবই কম। এমনি তোমরা সেকেন্ড টাইমার এমনি তোমাদের উপর স্ট্রেস বেশি, প্রেশার বেশি। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাস পড়ে এই শর্ট সময়ের মধ্যে আর কি পূর্ণ করা এটা কিন্তু একটু টাফ। তো সেই ক্ষেত্রে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কিন্তু যদি দেখতে চাও এনাফ টাইম আছে। তো তুমি সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে যে কোনো একজন গাইডলাইন বা একজন টিউটর রেখে যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি মেডিকেলের থেকেও ভালো রেজাল্ট করবা, ভালো পারফর্ম করতে পারবা। বুঝাইতে পারছি? দেন আসো পরের পয়েন্টটা। এই পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো তোমরা যারা সেকেন্ড টাইম আসছো, একটু খেয়াল করো এই পয়েন্টটা একটু ভালো করে নজর দিবা। দেখো তোমরা কিন্তু এখন ম্যাচিউর এনাফ, তোমরা সবকিছু বুঝো, পরিবেশ পরিস্থিতি জিনিসটা কি বুঝো। তো দেখো ফ্যামিলি কন্ডিশন এবং সাপোর্ট, তুমি তোমার ফ্যামিলি কন্ডিশনের দিকে খেয়াল করো। তো তোমার ফ্যামিলির অবস্থা যদি মোটামুটি ভালো থাকে মানে তোমার ৬ থেকে ৭ বছরের মধ্যে তোমার পরিবারের হাল ধরতে হইতেছে না, তো তুমি সেই ক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নিবা, একবারে ভাবে তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা। কারণ আল্লাহ ভরসা যদি এবার তোমার মেডিকেলে চান্স হয়ে যায় তো তোমার কিন্তু ডাক্তার হয়ে বাইরে ফ্যামিলির হাল ধরতে ধরতে মিনিমাম কিন্তু ৮ থেকে ৯ বছর সময় লাগবে। তো তোমার ফ্যামিলির কন্ডিশন এবং ফ্যামিলির সাপোর্টটা যদি ভালো থাকে তো তুমি সেই ক্ষেত্রে পূর্ণভাবে মেডিকেলে প্রিপারেশন নাও। আর যদি পরিবারের অবস্থা এরকম থাকে যে তোমার ৪ থেকে ৫ বছরের মধ্যেই তোমার চাকরি পেয়ে জব পেয়ে ফ্যামিলির হালটা ধরতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যারা সেকেন্ড টাইমার আছো তারা ভার্সিটির প্রিপারেশন নাও। কারণ তুমি ১ বছর কিন্তু এমনিতেই লস করে ফেলছো জীবনের। বুঝতে পারছো? তো দেখো আবার যদি বলতে চাই যে যাদের ফ্যামিলি কন্ডিশন খুবই ভালো যে আমি মেডিকেলে প্রিপারেশন নিলাম আমার যদি পাবলিক মেডিকেলে না হয় যে আমার প্রাইভেট মেডিকেলে পড়ার মতো অ্যাবিলিটি আছে তাহলে আমি বলবো তুমি চোখ বন্ধ করে মেডিকেলের প্রিপারেশনটাই নিবা। আর যেটা ফ্যামিলি কন্ডিশন একটু পোর তো আমি কিন্তু বলবো যে তোমরা ভার্সিটি প্রিপারেশন নিবা যাদের ফ্যামিলি কন্ডিশন একটু পোর। বুঝতে পারছো? দেন আসো যারা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমারদের মধ্যে যারা মেডিকেলের টার্গেট নিতে আসো তারা আলটিমেটলি টার্গেট নিতে আসো কি শুধুমাত্র একটা মাত্র এক্সামে অংশগ্রহণ করবা সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। বুঝতে পারছো? তারা কিন্তু একটাই টার্গেট নিয়ে আগাইতেছে। তো আমি বলছি যে কাউকে ডিমোটিভেটেড করার উদ্দেশ্য কিন্তু আমার না, কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যাল সিনারিওটা বোঝাইতেছি। বাই এনি চান্স যদি এইবারও ভালো একটা রেজাল্ট পারফর্ম করতে না পারো মেডিকেল ভর্তি পরীক্ষায় দেন কি হবে এই জিনিসটা একটু ভাবো। দেন কি হবে যদি তুমি এইবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পারফর্ম করতে না পারো? তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তুমি যদি এই যেই ভার্সিটি ভর্তি পরীক্ষা আছে সেই ক্ষেত্রে অংশগ্রহণ করো সেখানেও কিন্তু ভালো একটা রেজাল্ট পারফর্ম করতে পারবে না। অনেকেই বলবে যে মেডিকেলের প্রিপারেশনে ভার্সিটির হবে, এই কথা কিন্তু টোটালি ভুল। অনেকেই বলে মেডিকেলের কোশ্চেন সোজা হয়, এই কথাটা কিন্তু টোটালি ভুল। ধরো তোমাকে আমি সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা কোম্পানির একজন লোক লাগবে, তো তারা সার্কুলার দিছে, তো সেই ক্ষেত্রে আবেদন করছে ১০ জন। তো তারা কোশ্চেন করলো কি যে ১ আর ১ যোগ করলে কত হয়? তো সবাই অ্যান্সার দিছে ২ হয়, কিন্তু সবার অ্যান্সারই যদিও কারেক্ট হয় তাদের তো লোক লাগবে একজন।
ঠিক না? তো সেই ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু লাখ লাখ অ্যাপ্লিকেশন জমা হয়। তো সেইখান থেকে কয়েক হাজার বাচ্চাকে আর কি সিলেক্ট করা, সেখানে তো ফার্স্ট টাইমার থাকবে, সেকেন্ড টাইমার থাকবে, সব মিলে। তো সেই ক্ষেত্রে তোমার চান্সটা কিন্তু কইমা যাইতেছে। আর আদারওয়াইজ তুমি যদি ভার্সিটির দিকে তাকাও, যদি তুমি এখন থেকে ভার্সিটি প্রিপারেশনটা নাও, তুমি কিসে কিসে পরীক্ষা দিতে পারছো? তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে পারতেছো। গুচ্ছের আন্ডারে এমনিই ভাই 17 থেকে 18টা পাবলিক ভার্সিটি আছে। তুমি কৃষি গুচ্ছের পরীক্ষা দিতে পারতেছো, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো যারা সেকেন্ড টাইমার আছো, আলটিমেটলি যদি তোমরা ভার্সিটি প্রিপারেশনটা নাও, তুমি কিন্তু এই কয়টা ভার্সিটিতে যে কোনো একটা ভালো সাবজেক্টে চান্স পাবাই, এটা গ্যারান্টেড। আমি বইলা রাখলাম। বুঝতে পারছো? তো এই ছিল আমাদের কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট। তো আমি যদি বলতে চাই যে একজন সিনিয়র হিসেবে আমার অ্যাকচুয়ালি তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, যারা তোমরা সেকেন্ড টাইমার আসো, তোমাদের মেইন প্রায়োরিটি, মেইন ফোকাসটা দিবে ভার্সিটির উপরে। আমি তোমাদেরকে বলতেছি না যে ভার্সিটি প্রিপারেশন নিবা এই কারণে মেডিকেলের প্রিপারেশনটা নিও না। আমি কিন্তু বললাম তোমরা মেইন ফোকাসটাই দিবা ভার্সিটি। তুমি মেডিকেলে দেন পারফর্ম করো, যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় যাতে তুমি ব্যাকআপটা রাখতে পারো, যাতে তুমি পরবর্তীতে তোমাকে হতাশ না হয়। কারণ এইবার যদি তুমি পারফর্ম করতে না পারো তাহলে কিন্তু তোমার ওইটা দাঁড়ানোটা একটু মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মেইন প্রায়োরিটি ভার্সিটির দিকে দাও, তুমি কিন্তু যে কোনো একটা পাবলিক ভার্সিটির চান্স পাইতেছো। তো এই জিনিসটা একটু ফোকাসে রাখবা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে আমি বুঝাইতে পারছি জিনিসগুলা, যে কোন পয়েন্টগুলাকে অ্যাকচুয়ালি ফোকাসে রাখা তোমার টার্গেটটা নেওয়া উচিত। তো আমি আবারও বলতেছি, কাউকে ডিমোটিভেটেড করার উদ্দেশ্য কিন্তু আমার এই ভিডিওতে ছিল না। বুঝাতে পারছি? আমি জাস্ট তোমাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরলাম। তো যারা সেকেন্ড টাইমার আছো, ট্রাই করবা যে ভার্সিটিকে মেইন প্রায়োরিটিতে রেখে দেন হচ্ছে মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া। বুঝতে পারছি? তোমাদের মেইন প্রায়োরিটি হবে ভার্সিটি। তার মানে তোমার এই ক্ষেত্রে কি, এর জেনারেল যে সাবজেক্টগুলো, এর পাশাপাশি কিন্তু তোমার যে হায়ার ম্যাথ সাবজেক্ট আছে এর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। কারণ তুমি যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও না কেন, সেখানে কিন্তু হায়ার ম্যাথ এটা লাগতেছে, ম্যান্ডেটরি লাগতেছে। বুঝতে পারছো? তো এমনিতেই তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের একটু পরিশ্রমটা বেশিই করতে হবে, কিছু করার নেই। তো তোমাদের আগামী দিনগুলো যত সুন্দর হোক এটাই আশা করি। আর আমাদের ছোট্ট একটা চ্যানেল এগ্রি করে সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।